শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন, যেখানেই থাকো এ পথে আসতেই হবে, ছাড়ার নেই। পাহাড় পরিস্থিতিতেও সেই শেষ পর্যন্ত কেন্দ্র রাজ্য সংঘাত ঢুকেই পড়ল। পরিস্থিতি নিয়ন্ত্রণে 4 কোম্পানি বাহিনী চেয়েছিল রাজ্য, কিন্তু কেন্দ্র সেই আর্জি আজ খারিজ করে দিল। গোয়েন্দা সংস্থার রিপোর্টকে ঢাল করে স্বরাষ্ট্র মন্ত্রকের সাফাই, অতিরিক্ত বাহিনী দিলে নাকি পরিস্থিতির আরও অবনতি হতে পারে। অন্যদিকে আচমকায় প্রতিবেশী সিকিমের মুখ্যমন্ত্রী মশাই পবন চামলিং বলে বসলেন, গোর্খাল্যান্ড গঠন হলেই নাকি সব সমস্যার সমাধান। এই মর্মে একটা চিঠিও তিনি লিখে ফেললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। কিন্তু কেন, কোন এখতিয়ারে তিনি নিজে মুখ্যমন্ত্রী হয়ে এভাবে প্রতিবেশী রাজ্যের অশান্তিতে ইন্ধন দেন, সে প্রশ্নটাও কিন্তু তুলব আমরা। পাশাপাশি কালই পদত্যাগপত্র জমা দিচ্ছেন জিটিএর মোর্চা সদস্যরা। আর সিংমারির ঘটনায় সস্ত্রীক বিমল গুরুংয়ের বিরুদ্ধে খুনের মামলা রুজু করল পুলিশ। সেই খবরেও আসবো, কিন্তু তার আগে শুরুতেই আপনাদের দেখাবো রাজ্যের অতিরিক্ত বাহিনীর আর্জি আজ খারিজ করে দিল কেন্দ্র। দেখুন, মোর্চা দাবি করছে পাহাড় থেকে বাহিনী প্রত্যাহার করা হোক। তৃণমূল সরকার বলছে পাহাড়ে আরও বাহিনী দেওয়া হোক। এই পরিস্থিতিতে মোদী সরকার জানিয়ে দিল, আপাতত পাহাড়ে আর কোনো বাহিনী নয়। এখন পাহাড়ে 11 কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন আছে। গত সপ্তাহে আরও 4 কোম্পানি বাহিনী চেয়ে কেন্দ্রকে চিঠি দেয় রাজ্য, কিন্তু রাজ্যের সেই আবেদন খারিজ করে দিল কেন্দ্র। শুধু বাহিনীর আর্জি খারিজ করাই নয়, রাজ্য যখন বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পাহাড়ে আরও বাহিনী প্রয়োজন, তখন কেন্দ্র বলছে আরও বাহিনী পাঠালে তাতে নাকি হিতে বিপরীত হবে। সূত্রের খবর, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টকে ঢাল করে স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যকে জানিয়েছে, অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী দিলে পাহাড়ের পরিস্থিতি আরও খারাপ হতে পারে, তাই আর বাহিনী দেওয়া হচ্ছে না। রাজ্য প্রতিটি বিষয় খতিয়ে দেখে প্রয়োজন অনুযায়ী কেন্দ্রের কাছে বাহিনী চেয়েছেন এবং আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্রীয় সরকারের সেটা মান্যতা দেওয়া উচিত। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, কদিন আগে পাহাড়ের অশান্তির নেপথ্যে সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ এনেছিলেন মুখ্যমন্ত্রী। आज जो हो रहा है एक deep rooted conspiracy है। I will request the central government not to encourage itself। এখানেই থামেননি মুখ্যমন্ত্রী, সরাসরি এনেছিলেন জঙ্গি যোগের অভিযোগ। ये कोई टेररिस्ट छोड़ के कोई पॉलिटिकल आदमी नहीं कर सकते। एक टेररिस्ट का साथ भी इसका कनेक्शन हम लोगों ने पाया, मिला। नॉर्थ ईस्टर्न जो अंडरग्राउंड इंसर्जेंसी है, इसका साथ इसको कनेक्शन है। एक दिन में इतना बोमा नहीं आया, इतना बॉम्ब्स नहीं आया, इतना आर्म्स नहीं आया, एक बहुत दिन से जमा हुआ। মুখ্যমন্ত্রীর অভিযোগকে যে তারা গুরুত্ব দিচ্ছেন না, অমিত শাহের হাসি থেকেই সেদিন তা স্পষ্ট হয়ে গিয়েছিল। अब ममता जी को तो सेना में भी कॉन्स्पिरेसी दिखाई पड़ती है, मैं कहा इनकी कॉन्स्पिरेसी का जवाब दूं। एयरपोर्ट से विमान लेट उतरता है तो भी लगता है कॉन्स्पिरेसी है। এর কদিনের মধ্যেই এবার কেন্দ্র বলল, আর অতিরিক্ত বাহিনী এখনই পাঠাবো না। মধ্যপ্রদেশের মনসোরে কৃষক আন্দোলনের ওপর পুলিশের গুলি এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মুহূর্তের মধ্যে আধা সামরিক বাহিনী পাঠিয়েছিল কেন্দ্র। অথচ দার্জিলিংয়ে যেখানে প্রায় 2 সপ্তাহ ধরে গোলমাল চলছে, সেখানে কেন আধা সামরিক বাহিনী নিয়ে কেন্দ্র গড়িমসি করছে, সেই প্রশ্ন তুলছেন এখন প্রশাসনিক কর্তারা। বিতরণ চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। শ্রমিক ভট্টাচার্যকে দিয়ে শুরু করব। শ্রমিক, দার্জিলিংয়ের মতো জায়গা যা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, মানে রাজ্য স্তরে নয়, একেবারে জাতীয় স্তরে, সীমান্তে এতগুলো দেশ, একদিকে নেপাল, একটু দূরে চীন। আমি বলছি 4 কোম্পানি বাহিনী, তুমি জানবে শ্রমিক, মানে এর এফেক্টিভ ফোর্স হচ্ছে 300 জনের মতো। রাঁধুনি যারা গাড়ির চালক তাদের বাদ দিয়ে, সে 300 জন এক্সট্রা সেনা গেলে তার আইন শৃঙ্খলা পরিস্থিতি তার অবনতি হতো। আমি বলছি এরপরে তো বিরোধীরা বলবেন, তৃণমূল বলবে যে কার্যত মোর্চার পাশে দাঁড়ালো কেন্দ্র। প্রশ্ন হলো একটা বার্তা। মুখ্যমন্ত্রী একদিকে স্বীকার করছেন যে একদিনে এত অস্ত্র জমা হয়নি, তাহলে যেভাবে পরিস্থিতিটাকে তারা কমব্যাট করতে গিয়েছিলেন সেটা অনেকটা প্রিম্যাচিউর এক্সারসাইজ ছিল। কারণ তাদের কাছে যদি আগাম ইনফরমেশন থাকতো যে এদের সঙ্গে বিভিন্ন ইনসার্জেন্সি যারা করছে তাদের সংযোগ আছে, তাহলে সে ধরনেরই ব্যবস্থা তারা গ্রহণ করতেন বা সেভাবেই তারা এগোতেন, প্রশাসনিক দিক থেকে অথবা রাজনৈতিক দিক থেকে সেটার মোকাবেলা করতেন। মুখ্যমন্ত্রী নিজের মুখের বলেছেন যে ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে, একেবারে অন ক্যামেরা বলেছেন। সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে হোয়াট নেক্সট এর তো সেটা মানুষ ঠিক করবে। হোয়াট নেক্সট পরিস্থিতি যেখানে দাঁড়িয়েছে সেখানে নিঃসন্দেহ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা তাদের রিপোর্ট সংগ্রহ করেছে। আর কেন্দ্র সরকার কিভাবে বলছে, কারণ এখানে পশ্চিমবঙ্গে কি হয়েছে, এখানে
আমরা এমন একটা রাজনৈতিক পরিবেশের মধ্যে আছি বেশ কয়েক দশক ধরে, যেখানে দল সরকারের মধ্যে সূক্ষ্ম বিভাজন রেখাটুকু নেই। সুতরাং আমি আমার দলের কথাটা, দলের অবস্থানের কথা বলতে পারি। কেন্দ্রীয় সরকার কোন পরিস্থিতিতে কোন সিদ্ধান্ত নিয়েছেন সেটা তো স্পষ্ট করে বলবার মতো আমি সরকারি মুখপাত্র নই, আমি বলতে পারবো না। কিন্তু না, একদম মানে তুমি না বলতে পারো, একদম পরিষ্কার চিঠিতে বলা হয়েছে যে এটা হচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর, সেন্ট্রাল আইবি রিপোর্ট। তারা বলছে যে অতিরিক্ত বাহিনী গেলে পরিস্থিতির ঠিক মতো ব্যাখ্যাটা তারাই করতে পারবে না। আমি শুধু এটুকুনি বলতে পারি যে না, তুমি তো রাজ্যের, তুমি নেতা বাদ দাও, তুমি তো রাজ্যের একজন মানুষ, তুমি তো চাইবে এই অশান্তিটা অবশ্যই। আমার তিন কোম্পানি বাহিনী পাঠিয়ে দিলে গোর্খাল্যান্ডের দাবিটা সম্পূর্ণ পিছিয়ে পড়বে আর সেখানে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আমার মনে হয় না এই ধরনের অবস্থানটা সঠিক হচ্ছে। কারণ এই মুহূর্তে পাহাড়ের যা পরিস্থিতি আছে সেখানে যদি একটা বার্তা যায় যে তারা একদিকে বলছেন যে আমরা আলোচনায় বসতে পারি, কিন্তু আমাদের এখান থেকে সেনা প্রত্যাহার করতে পারে। আমি সেটাকে সমর্থন করছি না, আমাদের সমর্থনের কোনো অবস্থান নেই। সমস্ত কিছু প্রত্যাহার করতে হবে, পুলিশ প্রত্যাহার করতে হবে, আধা সামরিক বাহিনীকে প্রত্যাহার করতে হবে। সেখানে নতুন করে 3 কোম্পানি কিংবা 30 কোম্পানি নয়, কে রান্না করছে কিংবা কে বন্দুক নিয়ে দৌড়াচ্ছে তার বিষয় নয়। কিন্তু তুমি বলছো যে হ্যাঁ সেনা দিয়ে নয়, এর পলিটিক্যাল প্রসেস শুরু করতে হবে, কথাবার্তা শুরু করতে হবে। তো আজকে তো বৈঠক, আজকে সরকারের ডাকা বৈঠক বয়কট করলে কেন তোমরা নিজেরা? আমি মোর্চার কথা বাদ দিলাম, বিজেপি তো পার্টিসিপেটই করলো না। না করবো না তো আমরা পার্টিসিপেট, কারণ এই যে সেনা দিয়ে হবে না, আলোচনার টেবিলে হবে না, হবে কোথায়? সেটা রাজ্য সরকারকে এখন ঠিক করতে হবে। রাজ্য সরকারকে ঠিক করতে হবে, কারণ প্রশ্ন আছে সেখানে হচ্ছে যাদের নিয়ে যারা বন্ধ রেখেছে তারা সেই মিটিং এ যাচ্ছেন না। যিনি সামনে থেকে দাঁড়িয়ে সরকার এবং দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি উপস্থিত নেই। তো সেখানে এই বৈঠক তো সম্পূর্ণ অর্থহীন। সরকার ডেকেছে যাদের নিয়ে বন্ধ রেখেছে, যারা স্বাভাবিকভাবে সমস্ত মানুষ ইনসিগনিফিকেন্ট, শুধু আমরা নয়। আজকের এই বৈঠকে যারা উপস্থিত ছিলেন তারাও ইনসিগনিফিকেন্ট। এই বৈঠকেরই কোনো বাস্তবতা নেই। মাননীয় মুখ্যমন্ত্রী তো বারবার বলেছেন যে এই যে ইন্ডালজ করবেন না, এদের প্রমোট করবেন না। ব্যাপারটা হচ্ছে যে আজকে যে কথা বললেন শ্রমিক বাবু, যে দল আর সরকারের মধ্যে একটা সূক্ষ্ম মানে তফাৎ আছে, যেটা এখানে হয় না আর ওনারা করছেন। ব্যাপারটা তা না। দলের পক্ষ থেকে বলুন না যে কেন্দ্র সরকার ঠিক করেছে কিনা। কেন্দ্রের সরকার আই অ্যাডমিট যে দল আর এর সাথে তফাৎ থাকার দরকার, কিন্তু তাহলে কি দলের পক্ষ থেকে ওনার স্ট্যান্ডটা কি? কেন্দ্রের সরকার ঠিক করলো কি করলো না? এই যে বলছেন এই যে 300 জন লোক আসবেন, 4 কোম্পানি, আধা সামরিক সেনা, এটা কিন্তু এই ফেডারেল স্ট্রাকচারে টাকা দিয়ে আনতে হয়। এটা কিন্তু দয়া না। রাজ্য সরকার টাকা দিয়ে টাকা দিয়ে নিয়ে আসবে। সেখানে আপনার গোয়েন্দা রিপোর্ট হয়ে গেল যে এটা হবে না, এটা দরকার নেই, এটা প্রয়োজন নেই। আর এখানে আপনারা নিজেরাই তো, আমি আগেও টকশোটা মানে অন্যদিন দেখেছি, পাহাড়ের সিপিএম, পাহাড়ের কংগ্রেস, পাহাড়ের বিজেপি ঝান্ডা নিয়ে মিছিলে যাচ্ছে। অর্থাৎ পাহাড়ের এক রকমের দল, সমতলের আর এক রকমের দল। করেছে মিরিকে তো মিছিল হয়েছে, কবে করলো আপনি দেখেননি? না না কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, সমস্যা তৈরি করছেন, একই বার্তা দিচ্ছেন। কি বার্তা? সরাসরি যারা ধর্মঘট ডেকেছেন, এই যাবতীয় আলোচনা যাদের অবস্থানকে কেন্দ্র করে সেই মোর্চার সঙ্গে সরাসরি একবার কথা বলবো। পি অর্জুন আমাদের সঙ্গে সরাসরি এই আলোচনায় যোগ দিয়েছে। আপনার কাছে আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, আজকে একটা সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল সরকারের তরফ থেকে শিলিগুড়িতে, সেটায় মোর্চা অংশগ্রহণ করলো না কেন? রাজ্য সরকারের তরফ থেকে ডাকা বৈঠকে কেন আজকে মোর্চা অংশগ্রহণ করলো না? আপনারাই তো একাধিকবার বলছেন, আমি শুনছিলাম যে আলোচনা হোক, আলোচনায় আমাদের আপত্তি নেই। মিস্টার পি অর্জুন, The political stand of the Gorkha Janmukti Morcha is very clear. আমরা বারবার বলেছি অনেকবার কি it is a political problem, not a law and order problem. And the subject যে ডিমান্ড, আপনি শুনুন আমার বক্তব্যটা শুনুন আগে। আপনার সবই জানে, বহুবার বহু চ্যানেলে আমি বলেছি, মানে this is a political problem, it has to be addressed by the central government and the subject is under the central government. The state has no jurisdiction to decide over the Gorkhaland issue. And বারবার বলেছি আমি,
গোর্খাল্যান্ড ইজ নট দ্য সাবজেক্ট অফ বেঙ্গল। এই বিষয়টা বঙ্গভঙ্গ বিষয়ই নয়, সেঞ্চুরি ওল্ড একটা ডিম্যান্ড আছে of the Nepali speaking Indian Gorkhas. It has to be addressed politically. It is a political aspiration of the Nepali speaking Indian Gorkhas for more than a century. Saijonne eke sectarian view rekhe, eke parochial view rekhe, state government je nije stand dicche, eta puripuri irrelevant. Aaj law and order problem ke mane ora law and order problem bole বাহিনী ওরা তুলছে না, এটা ইররেলেভেন্ট, বিকজ প্রেজেন্ট পলিটিক্যাল আনরেস্ট কে করেছে পাহাড়ে? মিস্টার অর্জুন, আপনি কি এটা অস্বীকার করছেন যে এই মুহূর্তে পাহাড়ের যা পরিস্থিতি, পর্যটকরা, বিমল গুরুং নিজে বলেছেন পর্যটকরা চলে এলে ভালো হয়, তারা নেমে এসেছেন, গাড়ি জ্বলছে, বাংলো পুড়ছে, স্কুলের ছেলে মেয়েরা কালকে সবাই যে যার বাড়িতে ব্যাক করে যাচ্ছে, এরপরও আপনি বলবেন যে ল অ্যান্ড অর্ডারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে আইন শৃঙ্খলার কোনো সম্পর্ক নেই? আমি জাস্ট ঘটনা এবং ছবি আপনার সামনে রাখবো। সম্পর্ক নেই, এইটা ইগনাইট কে করেছে? ভাষিক অতিক্রমণ মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ইগনাইট করে দিয়েছেন। উনি কেন ইম্পোজ করতে চাচ্ছেন? ল্যাঙ্গুয়েজ পলিসি যে বর্তমান টিএমসি গভর্নমেন্ট করেছে, দ্যাটস টোটালি ইররেলেভেন্ট and it has no relevance with the life. মিস্টার অর্জুন, এটা পরিষ্কার করে দেয়া হয়েছে যে এটা অপশনাল ফোর্থ ল্যাঙ্গুয়েজ, মধ্যে দেখতে হবে। সেটা শুরুতে প্রচার হলো, তার আমরা কেন বিরোধ করছি? হ্যাঁ, no, where is the order? Where is the state government order? এখন we have not received any order. মৌখিক ভাবে বলে একদিক থেকে উনি বলছেন আগেরটাও তো মৌখিক ছিল। মিস্টার অর্জুন, আপনি একটা জায়গায় ভুল করছেন, সেটা হচ্ছে অর্ডার যদি বেরোতো যে কম্পালসারি, তবে তো কারেক্টেড অর্ডারটা বেরোতো যে না ওটা অপশনাল। অর্ডারই তো বেরোয়নি, দুটোই তো মুখে মুখে প্রচার। Nothing has yet happened. This has been made clear by the Honorable Chief Minister. The language Bengali is an optional subject. One can take it as a first language or second language or third language or fourth language. There is nothing compulsory. Bengali is not at all compulsory. That has already been made clear by our Honorable Chief Minister. So where is the problem? Where did she ignite? Whatever you are saying, I join issue there and say, where has she ignite? Where did she ignite the fire? I do not know. This is simply. If it is a political, I tell you, if it is a political problem according to you, it's a political problem according to Mr. Singh. If it is a political problem, it's not a law and order problem, and the center has to come here. Center cannot come in the picture at this stage, because giving a go-by to the demand fully, giving a go-by to the demand, you have entered into an agreement which has later been translated into a law. Then what? Gorkha Territorial Administration. Now you say that I'm coming out, where is the cabinet approval? But where is the official order? Give us the, show us the official order. By Mr. Cabinet Singh, approval. You need to understand this. You being a part of Bengal, you need to understand this, and you have to try to keep Bengal united and try to keep peace in Bengal. Nepali or Bangla bhasha aage theke ache. No, not at all. It has been made optional. Nothing else. It is nothing separately for Nepalis. It is nothing separate. It is done in a, wholesome manner for the entire state. For the entire state. So why do you say? What is the order you want? Where is the cabinet approval? Where is the resolution? This is the problem you are creating. There is no official order for optional. The copy of the cabinet approval, the cabinet resolution. Please show us the cabinet resolution. Please show us the cabinet resolution. Then a law. Then তৃতীয় চরিত্র নিয়ে আসতে চাই, তিনি সিকিমের মুখ্যমন্ত্রী মশাই পবন চামলিং। আমাদের রাজ্যে যখন এই রকম একটা অশান্তির আবহ,
তিনি বললেন যে গোর্খাল্যান্ড করলেই সমস্ত সমস্যার সমাধান, শুধু বললেন বা কোনো সাক্ষাৎকারে কোনো সংবাদ মাধ্যমকে জানালেন, ব্যাপারটা এমন নয়। তিনি চিঠি লিখলেন সেই মর্মে। কাকে চিঠি লিখলেন? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে। একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় প্রতিবেশী রাজ্যের সমস্যা নিয়ে আরেকটি রাজ্যের মুখ্যমন্ত্রী কি এ কাজ করতে পারেন? প্রশ্ন উঠছে। দেখুন, পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে মোর্চার বিক্ষোভে পাহাড় অশান্ত। এবার সেই দাবিকে সমর্থন জানিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে চিঠি দিলেন সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং, যা পাহাড়ের অশান্তিতে উস্কানি বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। বুধবার রাজনাথ সিংহকে পাঠানো চিঠিতে পবন চামলিং লিখেছেন, গোর্খাদের দেশভক্তির ইতিহাস অত্যন্ত গৌরবোজ্জ্বল। দার্জিলিংয়ের বাসিন্দাদের দাবি পূরণ হলে তাদের সেই দেশভক্তি দীর্ঘ প্রত্যাশিত প্রতিদান দেওয়া সম্ভব হবে। পৃথক গোর্খাল্যান্ড তৈরি হলেই স্থায়ীভাবে শান্তি ও সমৃদ্ধি আনা সম্ভব হবে, আর পাহাড়ে অশান্তি কমলে তাতে সিকিমেরও লাভ হবে। স্বাভাবিকভাবেই পাশের রাজ্য সিকিমের মুখ্যমন্ত্রীর এই চিঠি মোর্চাকে অক্সিজেন জুগিয়েছে। ये तो हम लोग वेलकम करेंगे। आज सिर्फ सिक्किम में नहीं, आसाम में, नागालैंड में, मणिपुर में, मिजोरम में, मेघालय में गोर्खालैंड के सपोर्ट में वो लोग का रैली हो रहा है। अब सारा का सारा इंडिया का लोग हमारा फेवर में चला गया तो देखिए ये हम लोग के लिए प्लस पॉइंट है। और सेंट्रल गवर्नमेंट अभी आगे आना चाहिए और गोर्खालैंड के मुद्दे पे बात करना चाहिए। কিন্তু এক রাজ্যের বিষয়ে কোন এখতিয়ারে পাশের রাজ্য হস্তক্ষেপ করতে পারে? পশ্চিমবঙ্গ সরকার যেখানে আন্দোলনের কড়া সমালোচনা করছে, সেখানে গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থন করে সিকিমের মুখ্যমন্ত্রীর একেবারে কেন্দ্রকে চিঠি দেওয়া কি অশান্তিতে উস্কানি নয়? আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে একটা রাজ্যের ইন্টারনাল ব্যাপারে প্রতিবেশী রাজ্যের কোনো রকম হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। এরকম একটা সেন্সিটিভ বিষয়তে, বিশেষ করে যখন পার্শ্ববর্তী রাজ্যে, তখন এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকাটাই তার উচিত ছিল। সিকিমের এই হঠাৎ করে গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থনের বিষয়টি বাঁকা চোখে দেখছেন অনেকেই। কারণ যে কারণে কাশ্মীরে অশান্তি নয়াদিল্লির কাছে অত্যন্ত উদ্বেগের, সেই একই কারণে জ্বলন্ত দার্জিলিংও কেন্দ্রের মাথা ব্যথার কারণ হতে পারে। তার কারণ ভৌগোলিক অবস্থান। সিকিমের সঙ্গে চীনের সীমান্ত রয়েছে, আবার দার্জিলিংয়ের সঙ্গে নেপালের সীমান্ত রয়েছে। দার্জিলিংয়ের ক্ষেত্রে নেপালের ভূমিকা বরাবরই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার মাত্র 1.2% মানুষ নেপালি ভাষী হলেও দার্জিলিংয়ের সংখ্যার হিসেবে নেপালিরা সংখ্যাগরিষ্ঠ। দার্জিলিং নিয়ে নেপালের আগ্রহও দীর্ঘদিনের। বর্তমানে নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো নয়, কিন্তু চীনের সঙ্গে এখন নেপালের বেশ দহরম মহরম। তাই দার্জিলিং বেশি দিন অস্থির থাকলে নেপালের হাত ধরে চীন যে তাতে উস্কানি যোগাবে না, এমন নিশ্চয়তাই বা কে দিতে পারে? নর্থ ইস্ট কিরমভাবে চায়নার কাছে যায় কিংবা চলে যাবে কিংবা যেতে পারে, সেই খেলাটা দেখছি আমি। চায়নার ওপরের খেলাটা দেখছি। চায়না বে অফ বেঙ্গলে ঢুকতে ডেসপারেট হয়ে আছে। চায়না অ্যারেবিয়ান সিতে চলে গেছে থ্রু পাকিস্তান। বে অফ বেঙ্গলে যেতে গেলে থ্রু ইন্ডিয়া যেতে হবে। এটা শুধু ভাষা আন্দোলন নয়, এটা মাচ বিগার গেম। এই পরিস্থিতিতে দার্জিলিংয়ের পরিস্থিতি অবিলম্বে শান্ত করা প্রয়োজন বলেই মত কূটনৈতিক পর্যবেক্ষকদের। এদিকে সিকিমের মুখ্যমন্ত্রীর চিঠির প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, এখনও তারা কোনো চিঠি পায়নি। চিঠি পাওয়ার পরই একমাত্র কিছু বলা সম্ভব। রাজর্ষি দত্তগুপ্ত, অর্ণব মুখোপাধ্যায় ও বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। পার্থবাবু, আমি আবার বলছি, এটা আমার কাছে তৃণমূল বনাম মোর্চা, তৃণমূল বনাম বিজেপি, তৃণমূল বনাম সিপিএম কিংবা কংগ্রেসের বিষয় নয়। এটা তার থেকে অনেক বড় রাজ্যভাগের প্রশ্ন। সিকিমের মুখ্যমন্ত্রী, অন্য কেউ নন, মুখ্যমন্ত্রী, একেবারে দার্জিলিংয়ের গা লাগোয়া একটা রাজ্য, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে দিলেন। এর আগে আমরা দেখেছি 5টা বা 7টা বাঁধ করে তিস্তার জল তিনি বিনা অনুমতিতে, বিনা আমাদের রাজ্যকে জানিয়ে একটা অসুবিধার সৃষ্টি করেছিলেন। কিন্তু এ তো একেবারে সরাসরি রাজ্যের বিষয়ে অনধিকার চর্চা। একেবারেই তাই। এবং আমার নিজের মনে হয় যে যখন মায়ের থেকে মাসির দরদ বেশি হয়, তখন হচ্ছে মাসির ইন্টেনশন নিয়ে একটা প্রশ্ন তৈরি হয় যে আসলে তার মাথায় কি আছে। এখন আসলে তিনি কি ভেবে চিঠি লিখেছেন তার চেয়েও বড় ভাবনা হচ্ছে যে আমার মাথায় কোন ভাবনাটা আসছে। এই ধরনের চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকে যাচ্ছে এবং তাতে যদি একটা অংশ উদ্বুদ্ধ হয় দার্জিলিং পাহাড়ের এই গরম পরিস্থিতিতে, সেটা রাজ্যবাসী হিসেবে না পাহাড়ের পক্ষে ভালো, না সমতলের পক্ষে ভালো।
এবং এই যে আমি বলবো যে গোর্খাল্যান্ডের দাবি আমরা কোথাও অনেকে বলছেন যে নেপালি ভাষীদের নিয়ে একটা আলাদা ভূখণ্ড গঠনের একেবারে আমি বলছি যে এটা মারাত্মক একটাই কারণের জন্য বলছি, আমরা সবাই মনে করছি যে এটা ল অ্যান্ড অর্ডার প্রবলেম তো নয়, আসলে এটা পলিটিক্যাল প্রবলেম যার একটা সামাজিক ভিত্তি আছে। এইটা ভুলে গিয়ে যদি এটা আমরা ট্যাকল করার কোনো রাস্তা ভাবি সেটা ভুল হবে। এক কিন্তু এখানে আমার দ্বিতীয় প্রশ্ন, আজকে যে বৈঠকের কথা বলছি কার্যত হলো কয়েকটি ছোট দল, প্রশাসন এবং তৃণমূল কংগ্রেস, আপনারা এতগুলো বিরোধী দল, সিপিএম, বামপন্থী অন্য দল, বিজেপি, কংগ্রেস সবাই বয়কট করলেন। আমি বলছি যদি আর্গুমেন্টটা হয়, কালকে সম্ভবত বিজেপির প্রতিনিধি বা কংগ্রেসের প্রতিনিধি বলছেন যে জেলা স্তরে কেন, ঠিক আছে আপনারা জেলা স্তরের নেতা পাঠাতেন, সিপিএম জেলা সম্পাদক মণ্ডলীর কাউকে পাঠাতেন, বয়কট কেন? আবার বলছি, আমি আগের কথাটা ধরে বলছি যে সমস্যাটা যে জায়গাটায় যে উচ্চতার সমস্যা, সেই উচ্চতায় এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে এই ধরনের সভা আলটিমেটলি কোনো এক্সপেক্টেড বেনিফিট ডিরাইভ করতে কোনোভাবে সাহায্য করবে না। ফলে এই সভা হোক, এটা মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হোক, এবং একটা এফেক্টিভ সভা হোক। দুই, আমি আরেকটা বলছি, না আরেকটা হবে, আবার বলছি কারণ আপনারা জানেন, আমি বলছি নবান্নে হলে যাবেন। হ্যাঁ, আমি বলছি যে নবান্নে হলে যাবেন। আবার বলছি যে নিশ্চয়ই আমি বলছি যে সর্বদলীয় সভা প্রপার টার্মস, প্রপার ডেকোরাম মেনে যদি হয়, মুখ্যমন্ত্রী উপস্থিতিতে হচ্ছে সেখানে যাবে, বামেরা যাবে। দাঁড়ান শুনে নিন, আর তারপরের অংশটা আমি আপনাকে বলছি বিপদ আরো বেশি, যে কারণে যেভাবে আমরা ট্যাকল করার চেষ্টা করছি, যে আমি এটা শুনলাম যে ওখানে হচ্ছে যে ইন্টারনেট কানেকশন অব্দি বন্ধ হচ্ছে। আমি বলছি যে সমস্যাটা আমি এই বিচ্ছিন্নতাবোধ পাহাড়ের মানুষের মধ্যে নানা কারণে ঐতিহাসিকভাবে জন্মেছে। আজকে যদি এই বিচ্ছিন্নতাবোধ আমরা মানে অত্যন্ত অনভিপ্রেত, অপ্রাসঙ্গিক এবং এটা কাঙ্ক্ষিত নয়। এটা সম্পূর্ণ যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সার্বিকভাবে দেশের যে সাংবিধানিক পরিকাঠামো আছে আমার মনে হয় তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটাকে কেউই সমর্থন করছে না নাম্বার, কিন্তু একটা দার্জিলিং এর সাংসদেরও নেই, আবার দার্জিলিং এর সাংসদ এখনো পর্যন্ত এমন কোনো কথা বলেননি। কথা বলার বিষয় নয়, বলছি আমি পরিষ্কার গোর্খাল্যান্ডের দাবি সমর্থন করছি না, আমাদের আলোচনাটা কিভাবে হচ্ছে আই রিপিট, কিন্তু উনি তো বলছেন না। আমি আবারই বলছি, আমরা আলোচনাটা এভাবেই করছি, এভাবেই করছি যেন সম্পূর্ণ বিচ্ছিন্নতাবাদী একটা শক্তি, যারা মানে রাইট টু সিসিট একদম দেশ থেকে বেরিয়ে যাবে এরকম একটা পরিস্থিতি, যাদের বিরুদ্ধে সেডেশনের মামলা হওয়া উচিত, আমরা বাংলায় সমতলে বসে তাদের আমি আবার রিপিট করছি, আলোচনার টেবিলে সবাইকে আনতে যাব। তার আগে আজকে রাজ্য সরকারের তরফ থেকে যে বৈঠক ডাকা হয়েছিল, সর্বদলীয় বৈঠক, ওই আবার বলবো কয়েকটি ছোটখাটো দল এবং আলটিমেটলি প্রশাসন এবং তৃণমূল কংগ্রেস, বিরোধীরা বয়কট করলেন। নামেই সর্বদল, অথচ উপস্থিত সাকুল্যে 3টি দল। তৃণমূল ছাড়া বাকি 2 দল হলো বিএসপি আর এনসিপি, যাদের বিধানসভায় একজন বিধায়ক পর্যন্ত নেই। বৈঠকে নেই মোর্চা কিংবা জিএনএলএফও। পাহাড়ে গিয়ে যে 15টি পর্ষদ গঠন করেছেন মুখ্যমন্ত্রী, তার মধ্যে রাজ্য সরকারের ডাকা বৈঠকে হাজির হয়েছে মাত্র 2টি, কামি উন্নয়ন পর্ষদ এবং সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ। 2টি ডেভেলপমেন্ট বোর্ড এবং 3টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা এসেছেন। অথচ শনিবারই পাহাড়ের 15টি উন্নয়ন পর্ষদের প্রতিনিধি এবং পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এদিনের সর্বদলে সেই তারাই গড়হাজির। সর্বদলে তৃণমূল ছাড়া প্রথম সারির কোনো দলই না থাকা সত্ত্বেও স্বরাষ্ট্র সচিবের গলায় ইতিবাচক সুর। সরকার আলোচনার রাস্তা খোলা রেখেছে এবং আমরা আলোচনা করতে চাই। লোকে আসুন, আলোচনা করুন, আমরা তো খোলা রেখেছি দরজা। আমি তো কলকাতা থেকে চলে এসেছি যে সেই মিটিংটা করার জন্য, আমার আর কোনো কাজ নেই। মিটিং করে আমি চলে যাব ফেরত। তো দরকার হলে কলকাতায় মিটিং হতে পারে, এখানে মিটিং হতে পারে, অন্য কোথাও মিটিং হতে পারে। সর্বদলে কোনো বিরোধী দল না থাকা সত্ত্বেও আশা ছাড়ছে না তৃণমূলও। প্রথমে তো কেউ আসে না, স্বয়ং গান্ধীজির আন্দোলনে দেখা গেছে যে 2-4জন প্রথমে এসেছিলেন, তারপরে দেখা গেল লক্ষ লক্ষ মানুষ সেটাকে গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী রাজ্যে নেই, পাহাড়ের কোনো দল বৈঠকে নেই, তাহলে এই আবার কিসের সর্বদল বৈঠক? প্রশ্ন তুলছে বিরোধীরা। সমস্যাটা যাদের সাথে, সেখানে না গিয়ে আমরা গেলাম, বা কংগ্রেস গেল, বা অন্য আরও আরএসপি গেল, সিপিআই গেল, ফরওয়ার্ড ব্লক গেল, এটা দিয়ে কি সমস্যার সমাধান হবে? সমস্যার সমাধান করতে গেলে মোর্চার উপস্থিতিটাকে আবশ্যক করতে হবে, এবং সেটা করার জন্যই ট্রাইপার্টের মিটিংটা হচ্ছে ভীষণ দরকার। দাবি উঠছে গোর্খাল্যান্ডের, আর উনি নেদারল্যান্ডে, তো সমস্তটা দায়িত্ব প্রশাসনের কর্তা মুখ্যমন্ত্রী। আর এইসব লেভেলের মিটিং কাউকে দেওয়া হয় না, মুখ্যমন্ত্রীর স্বয়ং থাকতে হয়। মোর্চার শরিক বিজেপির গলাতেও একই সুর। আংশিকভাবে বৈঠক ডাকছে,
অফিসারদের দিয়ে করার চেষ্টা করছেন, এটা রাজনৈতিক সমস্যা আছে, এটা খালি প্রশাসনিক নয়। সেজন্য সদর্থক ভূমিকা রাজনীতিবিদদের হওয়া উচিত, বিশেষ করে সরকার মুখ্যমন্ত্রী হওয়া উচিত, তাহলে কোনো রাস্তা বেরোতে পারে। এদিকে রাজ্য সরকারের ডাকে যখন শিলিগুড়িতে বৈঠক চলছে, তখন প্রশাসনের ওপর চাপ তৈরি করতে দার্জিলিংয়ে একযোগে মিছিল করে পাহাড়ের রাজনৈতিক দলগুলি। সর্বদল বৈঠকে অংশ নেয়নি মোর্চা সহ পাহাড়ের রাজনৈতিক দলগুলি। তার পাল্টা এদিন চকবাজার সহ দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় পাহাড়ের রাজনৈতিক দলগুলো প্রতিবাদ মিছিল সংগঠিত করে। সব মিলিয়ে পাহাড় পরিস্থিতি শান্ত করতে সর্বদল বৈঠক ডাকা হলেও সেই বৈঠক থেকে ফলপ্রসূ কিছু বেরোল না। সনদ ঝা, বিতনু চট্টোপাধ্যায় ও দীপক ঘোষ, এবিপি আনন্দ। সিংমারির অশান্তির ঘটনায় আজ বিমল গুরুং এবং তার স্ত্রী আশা গুরুংয়ের বিরুদ্ধে খুন এবং ষড়যন্ত্রের শতপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ। দেখুন। একদিকে জিটিএ ছাড়ার সিদ্ধান্ত, অন্যদিকে রাজ্যের সঙ্গে বৈঠকের না। মোর্চা যখন এই জোড়া কৌশলে রাজ্যের ওপর চাপ তৈরির চেষ্টা চালাচ্ছে, তখন পাল্টা চাপ দিল রাজ্য। শনিবার সিংমারিতে অশান্তির ঘটনায় সরাসরি বিমল গুরুং ও তার স্ত্রী আশা গুরুংয়ের বিরুদ্ধে খুন ও ষড়যন্ত্রের মামলা রুজু করল পুলিশ। এই ঘটনায় এফআইআরে প্রধান অভিযুক্ত হিসেবেও দেখানো হয়েছে গুরুং দম্পতিকে। শনিবারের অশান্তিতে দার্জিলিং সদর থানার আইসি সৌম্যজিৎ রায় পুলিশের তরফে শতপ্রণোদিত এফআইআরটি করেন। সেখানে বলা হয়েছে, সকাল 9:35-এ গোপন সূত্রে খবর আসে পাতলেবাসে বিমল গুরুং, আশা গুরুংদের নেতৃত্বে 5-6 হাজার মোর্চা সমর্থক জড়ো হয়েছে পুলিশকে আক্রমণের পরিকল্পনা নিয়ে। পুলিশ সিংমারি পৌঁছলে পাতলেবাসের দিক থেকে মোর্চা সমর্থকেরা বিনা প্ররোচনায় তাদের লক্ষ্য করে পাথর, তীর, পেট্রোল বোমা ছুড়তে শুরু করে। সঙ্গে দেশি আগ্নেয়াস্ত্র থেকে গুলিও চালায় তারা। কাঁদানে গ্যাসের শেল ছুড়েও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি, ফলে বেশ কয়েকজন পুলিশকর্মী ও সাধারণ মানুষ গুলিবিদ্ধ হন। এই ঘটনায় কুকরি, হাঁসুয়া, তীর, কার্তুজ উদ্ধার হয়েছে। মোর্চা যখন তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি তুলছে, তখন নতুন করে গুরুংদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে সরকার বুঝিয়ে দিল পাহাড় ইস্যুতে তারা কোনো সমঝোতায় রাজি নয়। পুলিশের গুলিতে মারা গেছে এরকম কোনো খবর নেই, তথ্যও নেই। প্রশাসন তার প্রশাসনের কাজ করবে এবং তার উত্তর দেবে। পাল্টা সুর চড়িয়েছে মোর্চা। हमारा ही आदमी को मारा गया, हमारा ही आदमी को इंजर्ड बना दिया पुलिस ने, बंगाल गवर्नमेंट ने, ममता बनर्जी ने और सभी ने, और फिर हमारे ऊपर में ये मर्डर केस फ्रेम किया है। तो ये गलत बात हो गया। बंगाल में कानून गोरखा के लिए अलग है, हमको पता हो चुके हैं, इसलिए हम लोग चाहते हैं हम लोग अपना गोरखालैंड हो। এই ইস্যুতে অবশ্য রাজ্যের বাকি বিরোধী দলগুলিরও এক সুর। যে সমস্ত পুলিশ গুলি চালিয়ে এই 3 জনকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে খুনের মামলাটা জারি করাটা উচিত। তো উল্টো হলো, এটা একেবারেই ওটা উল্টো হলো। এটা তো কখনো দার্জিলিং বলে, নেপালি ভাষী মানুষ বলে আইনটা একরকম হবে, আর কলকাতা হলে আইনটা আরেক রকম হবে, এটা তো হতে পারে না। 1 জুলাই বাম ও কংগ্রেসের পরিষদীয় দল পাহাড়ে যাচ্ছে। শনিবার সিংমারিতে সংঘর্ষের ঘটনায় 3 মোর্চা সমর্থকের মৃত্যুর জন্য শেষ পর্যন্ত পুলিশ প্রশাসন দায়ী করল মোর্চার সভাপতি বিমল গুরুং এবং তার স্ত্রী আশা গুরুংকে। সস্ত্রীক গুরুং দম্পতির বিরুদ্ধে খুন এবং ষড়যন্ত্রের অভিযোগে মামলা রুজু করার এই প্রশাসনিক পদক্ষেপ মোর্চা বনাম প্রশাসনের দ্বন্দ্বকে তীব্র এবং চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। রাজস্বী দত্তগুপ্ত, এবিপি আনন্দ, দার্জিলিং। চন্দ্রমাদি, আবার আমি একবার বৈঠকের প্রসঙ্গে ফিরব। 15টা ডেভেলপমেন্ট বোর্ড মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে তৈরি করলেন, বরাদ্দ দিলেন তাদের, তার মধ্যে মাত্র 2টো ডেভেলপমেন্ট বোর্ডের প্রতিনিধি আজকে এলেন না। সেদিনকে তো 15টা বোর্ডেরই যারা ছিলেন প্রতিনিধি, তারা গিয়েছিলেন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান, যেটা নবান্নয় হয়েছে, এবং তারা কি জন্য আজকে যাননি সেটা পরবর্তীতে নিশ্চয়ই প্রশাসন। ধরুন হরকা বাহাদুর ছেত্রী আগের অনুষ্ঠানে ছিলেন, তিনি আপনাদের সমর্থনে ভোটে লড়লেন, এখন একেবারে হরকা বাহাদুর ছেত্রী তো অনেকক্ষণ আগে, মানে পুরসভার ভোটের আগে থেকেই ছেড়ে দিয়ে অনেক রকমের তার এতে অন্তরালে তার অনেক রকমের কারণ থাকতে পারে, কারণ আছে, ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে এই যে সমাধান ক্রমশ জোটবদ্ধ হচ্ছে তা নয়,
কিন্তু প্রভোকেশনটা আছে। ধরুন এই যে এক্ষুনি যেটা বললেন অশোক বাবু, একটা তো প্রভোকেশন আছে যেটা আমি একটু আগেই বলেছি, যে পাহাড়ে এক রকমের দল পাঠাচ্ছেন, সমতলে এক রকমের দল। এইটা যদি সমাধান সত্যি সত্যি চাইতেন তাহলে আজকে অন্য রাজনৈতিক দলগুলো বসে, তারা জেলা স্তরের লোকই নিয়ে বসে তারা সমাধানের একদিনে তো সমাধান হতো না, একটা বৈঠকে তো নাকি কোথাও সমাধান একটা নয়। ফিয়ার ফ্যাক্টর কাজ করছে যে পাহাড়ে অন্য সুরে কথা বলা যাবে না, না। আমার মনে হয় না, জানি না আমি, যে অন্যেরা এসেছিলেন সেদিন বলেছেন এবং তারপরে তাদের কি ফ্যাক্টর কাজ করেছে সেটা আগামী দিন সেটা জানা যাবে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই দেখুন আজকে যেটা অশোক ভট্টাচার্য বললেন, এটা কিন্তু পাহাড়ের জন্য আলাদা নিয়ম, সমতলের জন্য আলাদা নিয়ম, এটা কিন্তু প্রভোকেটিং। আইনটা তা নয়, আইনটা একই, এটা সবাই জানে, যে কোনো লেম্যানও জানেন সেটা। এখানে কি হচ্ছে, কেন রুজু করেছে এই কারণে নিশ্চয়ই তাদের কাছে কোনো প্রিলিমিনারি কোনো ইনফরমেশন রয়েছে, প্রাইমারি কোনো ইনফরমেশন আছে যেটাতে তারা মনে করেছে যে গুলিটা চলেছে মোর্চার পক্ষ থেকে। তাতে যে কেউ মরতে পারে, মোর্চার মানুষ মারা গেছেন বলেই গুলিটা যে মোর্চা থেকে চলেনি তা কিন্তু নয়। গোটা ব্যাপারটা আন্ডার ইনভেস্টিগেশন, একটা মানে সবেমাত্র একটা কমপ্লেন্ট লজড হয়েছে, কিন্তু এখন থেকেই বলতে শুরু হয়েছে যে ওটা সমতলে বিরোধীদের উস্কানি। এটা হয় নাকি? তাই এটা বোঝা উচিত যে অশোক ভট্টাচার্য এবং তার দল বা বামপন্থীরা, তারা হচ্ছে যে গত 2 দশক ধরে যে লড়াই পাহাড়ে লড়েছেন, এবং গোর্খাল্যান্ড নয় আসলে পাহাড়ে স্বায়ত্তশাসনের দাবিতে একটা উন্নত বিকল্পের লড়াই, তাতে 200-র বেশি কর্মী খুন হয়েছেন সেখানে। ফলে এইটুকু বোঝা যে বামপন্থীদের ইন্টেনশন নিয়ে প্রশ্ন করাটা পাহাড় সমস্যায়, এটা কিন্তু খুব যুক্তিযুক্ত কাজ নয়। সেকেন্ড হচ্ছে অশোকবাবু যেটা বলেছেন, এটা একদিক থেকে প্রণিধানযোগ্য এই কারণে যে যদি আমরা পাহাড়টাকে শান্ত করতে চাই, অতীতে অনেক হিস্টোরিক্যাল এক্সাম্পলস আমি সাইট করতে পারি যে খালিস্তান আন্দোলনে ভীমরানওয়ালকে অ্যারেস্ট করে কখনো খালিস্তান আন্দোলন থামানো যায়নি। ফলে আজকের যদি মনে হয় যে আপনি এই আন্দোলন থামাবেন, একদিকে আপনি যখন আলোচনা আরেকদিকে বিমল গুরুংকে অ্যারেস্ট করছেন, আলোচনার টেবিলে যাবেন কি করে, সেই পরিস্থিতি তো নেই। আপনি যখন দিল্লির উপমুখ্যমন্ত্রীর কাছে সিবিআই যায় তখন যে রিঅ্যাকশন হয় একটা জনপ্রতিনিধি, আজকে কেন সেই রিঅ্যাকশন হচ্ছে? প্রক্রিয়া হবে আপনি যদি দেখেন আজ অবধি তো বিমল গুরুং একটা পদাধিকারী, সমতলে দলগুলো তারা যে আলোচনার টেবিল থেকে সরে এলো তার মধ্যে একেবারে স্পষ্ট নিশ্চয়টুকু যে কথাটা ভাবা উচিত, ইট ইজ নট রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন আলোচনার আমি কথা শুনছি না, এর আগে একটি কমিটি ছিল দার্জিলিং এর অবস্থা সরজমিনে দেখবার জন্য, তার নেতৃত্ব দিয়েছিলেন সুষমা স্বরাজ। তিনি একাধিকবার এখানে এসেছিলেন এবং বহু মানুষকে ডেকে পাঠিয়েছিলেন। তখন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংসদ ছিলেন। 16টি বৈঠকের মধ্যে একজনও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যোগদান করেনি। আজকে যারা আলোচনার কথা বলছেন, 2-3টি সরে যাওয়ার কথা বলছেন, তাদের মানে স্মৃতি সততই সুখের নয়। কবে হয়েছিল সুষমা স্বরাজের, আমি বছরগুলো জানতে চাই, আমাকে বছরগুলো বলতে হবে যে 16টি বৈঠক কবে কোন বছরে হয়েছে, কখন তৃণমূল না 16টি দল, তাহলে 16টি বৈঠক 16 বার বিভিন্ন সময় তাদের মতামত সেখানে তারা দিয়েছিলেন। 16 বার যাই হোক, বৈঠক নয় মতামত, কোন বছরে হয়েছে, তারপরে এভরিথিং হ্যাজ এন্ডেড, যখন চুক্তি হয়ে গেছে ত্রিপাক্ষিক চুক্তিটা এন্ডেড, আপনি জিটিএ তৈরি করেছেন, যখন জিটিএ তৈরি করেছেন গোর্খাল্যান্ড ডিমান্ডটাকে জীবিত রেখেছেন, আপনি তো তখন বিধানসভার সদস্য, ইট হ্যাজ বিন ট্রান্সলেটেড ইনটু অ্যান অ্যাক্ট। সেই কারণে চন্দ্রবাদী এই যত্নটা নেওয়া দরকার ছিল জিটিএটাকে ফাংশনাল করার জন্য। এই যত্নটা আমি দ্রুত একবার দেখব, আগামী কাল জিটিএ এর 45 জন সদস্য তারা পদত্যাগপত্র জমা দিচ্ছেন বিমল গুরুং এর হাতে। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা নয়, জিটিএতে আর থাকা নয়, জোড়া কৌশলে রাজ্য সরকারের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করল মোর্চা। সূত্রের খবর, মোর্চার কেন্দ্রীয় নেতৃত্বের তরফে নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবারই তাদের 45 জন সদস্যকে জিটিএ থেকে পদত্যাগ করানো হবে। চিফ এক্সিকিউটিভ সহ সমস্ত পদত্যাগপত্র শনিবার জিটিএর প্রিন্সিপাল সেক্রেটারির কাছে জমা দেওয়া হবে। যদিও রাজ্য সরকার এসবে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তবে শুধু জিটিএ থেকে পদত্যাগের সিদ্ধান্তই নয়, পাহাড়ের বিভিন্ন সরকারি পর্ষদ থেকে পদত্যাগ করাও শুরু হয়ে গিয়েছে। ওয়েস্ট বেঙ্গল সার্কিট ডেভেলপমেন্ট কালচারাল বোর্ড, গুরুং ডেভেলপমেন্ট বোর্ডের মতো সংস্থা থেকে ইতিমধ্যেই কয়েকজন পদত্যাগ করেছেন। তাদের দাবি, মোর্চার আন্দোলনের সমর্থনেই এই সিদ্ধান্ত। এরই মধ্যে বৃহস্পতিবার শিলিগুড়িতে রাজ্যের ডাকা সর্বদল বৈঠকে অংশ না নিয়ে মোর্চা আরও সাফ জানিয়েছে, নবান্নের সঙ্গে কোনো আলোচনা নয়। पीस मीटिंग का बात नहीं है, अभी गोरखालैंड का बात हो चुका है, इसलिए गोरखालैंड का बात करना चाहिए। लेकिन हमारा बात अभी बंगाल गवर्नमेंट से नहीं होगा, बात वो बंगाल गवर्नमेंट से हमारा
जो भी है वो चैप्टर क्लोज हो गया। हम सिर्फ 1 पॉइंट एजेंडा गोरखालैंड में हम लोग बात करेंगे, वो भी सेंट्रल गवर्नमेंट से बात करेंगे। রাজ্য যখন জিটিএকে দেওয়া অর্থের অডিট করছে তখন পাল্টা ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টার অভিযোগে আন্দোলনে নেমেছে মোর্চা শ্রমিক সংগঠন জুসলো। ऑडिट तो वो तो जस्ट आईवास है ना, ये आंदोलन को डाइल्यूट करने के लिए ममता बनर्जी आईवास कर रहे। वो ऑडिट तो दार्जिलिंग में लैंड करने से भी पहले क्लियर था कि वो ऑडिट डिफेक्ट दिखाएगा ही दिखाएगा। পর্যবেক্ষকদের একাংশের মতে সরকার যখন আলোচনায় বসার ডাক দিচ্ছে তখন মোর্চার এই পদক্ষেপে বার্তা স্পষ্ট, সংঘাত চলবেই, পাল্টা রাজ্যও অনড়, যে কোনো মূল্যে পাহাড়ে শান্তি ফেরানো হবে। অর্ণ মুখোপাধ্যায় ও সনদ ঝা, এবিপি আনন্দ, দার্জিলিং। আমি অশোক বিশ্বনাথনের কাছে যাব। অশোকদা, একটা তো যে চলচ্চিত্র বলুন, সাহিত্য বলুন, বাঙালির সংস্কৃতি জগতের সঙ্গে পাহাড় শুধুমাত্র বাঙালির একটা সস্তায় বেড়াতে যাওয়ার জায়গা নয়, একেবারে সাংস্কৃতিক যোগ, মানসিক যোগটা অত্যন্ত নিবিড়। আমার আশঙ্কাটা অন্য জায়গায়, সেটা হচ্ছে 86 থেকে 88 28 মাসে 1200 সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল। আমি বলছি পাহাড়ের সমস্যা সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তার চেহারা আমরা তো 80-র দশকে দেখলাম। এবং ঠিকই বলেছেন যে এটা একটা নিবিড় সম্পর্ক। অদ্ভুতভাবে বাঙালিরাও কিন্তু পাহাড়ের অংশ, এবং আমরা বলুন কাঞ্চনজঙ্ঘা বলুন, একদম সিনেমাটা বলুন, কাঞ্চনজঙ্ঘাটাই বলুন, মানে অদ্ভুত কিছু বাঙালির সাংস্কৃতিক উপসর্গ আছে। যেমন আমরা জানি যে ভেলোরে আমরা ভীষণভাবে যাই মেডিসিনের জন্য, আর ভেলোর এক্সপ্রেস বলে করোম্যান্ডেলকে, ঠিক তেমনি দার্জিলিং কিন্তু বাঙালিরই ক্ষেত্র। এবং সর্বদাই আমরা দেখেছি কিন্তু যে নেপালিদের সঙ্গে একটা অদ্ভুত সুন্দর মেলবন্ধন। এই যে ভাষার অজুহাতটা তোলা হচ্ছে, ওটা অজুহাতই বলবো, কারণ আপনি জানেন যে প্রথম থেকে যখন দূরদর্শন সৃষ্টি হয় সেই জন্মলগ্ন থেকে নেপালি কিন্তু একটি ভাষা, যাতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, আমি দূরদর্শনের সঙ্গে যুক্ত বলেই বলছি। এবং অসম্ভব সুন্দর একটা পরিস্থিতি। আমার মনে হচ্ছে কোনো না কোনো কারণে রাজনৈতিক সুবিধে পাবার জন্য যারা রাজনীতিতে আছেন তারা কিন্তু বাংলার মঙ্গল চান না। কারণ এখানে যে সন্ত্রাস আমরা দেখছি, এই সন্ত্রাস ইচ্ছাকৃত, এবং সেই সন্ত্রাসকে জাস্টিফাই করার জন্য বলা হচ্ছে ভাষাটা অপশনাল। এবং যিনি ছিলেন আমাদের সঙ্গে, উনি কিন্তু পাশ কাটিয়ে গেলেন, হি ডিডন্ট ফেস দ্য ইস্যু হেড অন। আমি বলবো যে কথা শ্রমিকবাবু বললেন যে রাজ্য এবং রাষ্ট্র, এখানে কিন্তু খুব সূক্ষ্ম একটা তারতম্য আছে। কাশ্মীরের যে প্রবলেম, ইটস আ প্রবলেম অফ টেরোরিজম, সন্ত্রাসবাদ। এটাকে যদি আমরা শুধুমাত্র বলি যে একটি স্টেটের অংশ বলে সেই সন্ত্রাসবাদের সঙ্গে তুলনীয় নয়, তাহলে ভুল বলবো। কারণ এই সমস্যাটা বৃদ্ধি পেলে এটা কিন্তু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের ইকুয়াল প্রবলেম হবে, বিকজ উই আর অন দ্য বর্ডার, বিকজ এর আর নেবারিং স্টেট, যেটা আপনি বললেন যে নেপালের সঙ্গে আমরা বর্ডার শেয়ার করছি। সেক্ষেত্রে আমার মনে হয়, আই হোপ দি সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট প্লেইং উইথ ফায়ার, এটি আমার মনে হচ্ছে। ঠিক। আমি সুমনবাবুর কাছে আসবো। সুমনবাবু, একটা জিনিস, মানে নানা ধরুন কালকে যারা স্কুলের ছাত্র আছে তাদের একটা সময় দেওয়া হচ্ছে তারা যাতে নেমে যায়, কোথাও একটা সাংস্কৃতিকভাবেও একটা কিন্তু বিচ্ছিন্ন করার, শুধু রুজি রোজগারে যে আঘাত তা নয়, সাংস্কৃতিকভাবে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন স্তরের মানুষ এই আন্দোলনটার ফলে কোথাও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। আমার যে টি ইন্ডাস্ট্রির একজন বলছিলেন যে এই মানে সেকেন্ড ফ্ল্যাশের সময়টা ফার্স্ট ফ্ল্যাশ এবং থার্ড ফ্ল্যাশে অবধারিতভাবে হয় ব্রেক ইভেন নয় ক্ষতি, একমাত্র এই সেকেন্ড ফ্ল্যাশের সময়টায় লাভ হয়। এবং সেই সময়টা, এইটা আমার একজন উদাহরণ দিচ্ছিলেন, যেটা হচ্ছে দিওয়ালির সময়, দীপাবলি বা কালী পুজোর সময় যদি কোনো ফুলঝুরি বিক্রেতা, আতশবাজি বিক্রেতাকে বলা হয় তুমি বিক্রি করবে না, ইটস লাইক দ্যাট। এই লাভটা দিয়ে এই গোটা চা শিল্পটা স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে এই লাভটার ওপর, সেখানে ধাক্কা। মানে ধাক্কা তো এটা, মানে এই কদিনের মধ্যেই প্রায় 150 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। আপনি চা শিল্পগুলোকে বাদ দিয়ে আমি শুধু সরকারি সম্পত্তি খতিয়ানটা যদি দেখি, এবং খুব স্বাভাবিকভাবে একটা বার্তা বারবার দেওয়া হচ্ছে না যে পাহাড় আর সমতল। আসলে তো পাহাড়ও তো পশ্চিমবঙ্গেরই অংশ, পাহাড় তো আমাদের বাইরে না, পাহাড়ের মানুষও তো পশ্চিমবঙ্গের মানুষ। এই ধারণাটা বিভ্রান্ত করার যে চেষ্টাটা হচ্ছে, এই ভাষাকে কেন্দ্র করে যে কথাটা একটু আগে আলোচনার মধ্যে এসছে, সেখানে কিন্তু এই বিভ্রান্তিকে বারবার ধরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা। এবং খুব অদ্ভুত বাংলা ভাগের ইস্যু না, বাংলা ভাগের ইস্যু ছাড়া কি আলাদা গোর্খাল্যান্ড বাংলা ভাগের ইস্যু আজকে প্রেক্ষাপটটা তো আপনাকে দেখতে হবে। আপনার এই যে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের মানুষ তো তারা পাহাড়ের উপর নির্ভরশীল, পাহাড়ের মানুষ সমতলের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতাই তো পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাবে। এই পাহাড় এবং সমতলের মধ্যে
মধ্যে যে ব্যবধানটা তৈরি হয়েছিল পার্থবাবুদের আমলে, সেটাই কাটানোর জন্য 64 বার মুখ্যমন্ত্রী পাহাড়ে গেছেন এই বার্তাটা দেওয়ার জন্য যে আমি তোমাদেরই লোক, আমার প্রশাসনটা তোমাদের প্রশাসন, তোমাদের উন্নয়নটাই আমার একমাত্র লক্ষ্য। এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি খালি আরেকটা একটুখানি বলেনি, সেটা হচ্ছে যে ওই যে আজকে সর্বদল বৈঠকে সমতলের দলগুলো গেল না, আপনি দেখবেন একটা কিন্তু পরিষ্কার লাইনে যে কথাটা দিলীপ বাবু বলেছিলেন প্রথম দিন, যে দাগ কেমন লাগে, সেই দাগ কেমন লাগে যেটা সংক্রামিত হয়েছে কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে। তারা যে আজকে ওই জায়গাটাতেও আপনাকে আমরা যদি বলি যে আমরা গোর্খাল্যান্ডের বিরুদ্ধে, তাহলে আলোচনার পরিবেশটাও তৈরি করতে হবে। আমাদের তো অন্তত দেখাতে হবে যে এই জায়গায় আমাদের রাজনৈতিক বিভাজন নেই। কংগ্রেস বা সিপিএম তারা গোর্খাল্যান্ড চায় না, এই বার্তাটা দেওয়ার জন্য তো আজকে মানে ওই জেলা স্তরে তাদের ওখানে যাওয়া উচিত ছিল। উল্লেখ করতে চাই যে পবন চামলিং এর যে পদক্ষেপটা না, এই পদক্ষেপ পেছনে আরো দুটো কারণ কিন্তু রয়েছে। এক হচ্ছে যে ধরুন এই শিলিগুড়ি থেকেই তো যাবতীয় যোগাযোগটা, সিকিমের যাবতীয় শস্য থেকে আরম্ভ করে খাদ্য সমস্ত যোগাযোগটা যায়, সেটা আটকে যাচ্ছিল। কদিন আগে দেখেছিলাম যে গোর্খা জনমুক্তি মোর্চা সেই ট্রাকগুলোকে আটকে দিচ্ছিল। তাহলে এই রুটটা করে দিলে, যদি আমরা চিঠিটা ওখানে দিয়ে দিই, তাহলে এই জায়গায় গোর্খা জনমুক্তি মোর্চা এই সাপ্লাই লাইনটাকে কেটে দেবে না। আর দ্বিতীয়ত মারাত্মক, আমি বলছি এটা যদি এসকেপ রুট হয় মারাত্মক, সেটা এবং আমি একটাই বলি না, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের পর্যটন, যে পর্যটনের যে উন্নয়ন, সেই পর্যটন লাইন সিকিমের টুরিস্টরা চলে আসছে, সিকিমের দিকে ঘুরিয়ে দেওয়া। ঠিক আছে, একটা সেগুলো থাকতে পারে, কিন্তু ভারতবাবু বোঝা উচিত যে আর্গুমেন্টটা আরো মারাত্মক। একটা দেশে একটা সময় চালু হয়েছিল না, যে শ্রমিক বাবুদের দলই বলতো যে আপনি যদি বিজেপিকে সমর্থন না করেন আপনি দেশদ্রোহী। এখানে এখন এমন একটা জায়গা যে আপনি যদি তৃণমূলের সাথে না থাকেন গোর্খাল্যান্ডের পক্ষে, এই যে এটার একটা মারাত্মক ঝোঁক তৈরি হচ্ছে যে আজকে যারা সর্বদলে যায়নি তারা গোর্খাল্যান্ডের পক্ষে কমিউনিস্টের পক্ষে, এইটা বুঝতে হবে সরাসরি গোর্খাস্থানে বিভাজনটা বাড়াচ্ছে। আপনারাই সবখানে বোর্ড বানিয়ে, আপনারাই এসসি গঠন করে দিয়ে বিভাজন হয়, 15টা বোর্ড বানিয়ে উন্নয়ন হয় না যাচ্ছে। তার আগে দ্রুত আপনাদের দেখাবো চা শিল্পের যে সংকটের কথা তুলে ধরলাম, দেখুন। দার্জিলিং টি জন্ম বাংলায়, বেড়ে ওঠা বিশ্বে, যার এক চুমুক মানেই যেন সব পেয়েছে দেশে। পাহাড়ে অশান্তির আগুনে সেই চা শিল্পই এখন বড়সড় সংকটের মুখে, দেখা দিয়েছে বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা। দার্জিলিংয়ের চায়ের এমনিতেই বিশ্বজোড়া সুনাম, কিন্তু সেরারও তো সেরা থাকে। পাহাড়ের 87টি চা বাগানে বছরে 5টি ফ্লাশ ওঠে। ফার্স্ট ফ্লাশ ওঠার সময় হলো মূলত মার্চ মাস, যা স্প্রিং ফ্লাশ নামে পরিচিত। 1 জুন থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহে ওঠে সেকেন্ড বা সামার ফ্লাশ। বাকি 3টি হলো মনসুন ফ্লাশ, অটাম ফ্লাশ, উইন্টার ফ্লাশ। এর মধ্যে বিদেশে দার্জিলিংয়ের সেকেন্ড ফ্লাশ চায়ের কদর অত্যন্ত বেশি, যা থেকে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হয়। দার্জিলিং চায়ের 20%ই সেকেন্ড ফ্লাশ, লভ্যাংশের 40% আসে এই সেকেন্ড ফ্লাশ চা রপ্তানি করেই। গত কয়েক মরশুম ধরেই মার খাচ্ছে ফার্স্ট ফ্লাশ চায়ের উৎপাদন, তাই সেকেন্ড ফ্লাশ চাই এখন দার্জিলিংয়ের চা শিল্পের প্রাণভোমরা। আর মোর্চার লাগাতার বন্ধের ফলে দার্জিলিংয়ের প্রায় 87টি চা বাগান বন্ধ হয়ে থাকায় সেই সেকেন্ড ফ্লাশ চাই এখন বিপন্ন। সূত্রের দাবি, মোর্চার আন্দোলনের জেরে ইতিমধ্যেই দার্জিলিংয়ের চা শিল্পে ক্ষতি হয়েছে প্রায় 100 কোটি টাকা। এই সময় যা সেকেন্ড ফ্লাশের যা প্রোডাকশনটা আমাদের ক্ষতি হয়ে গেছে, এটা তো এখন আমরা জানি না ইনডেফিনিট স্ট্রাইক কবে অবধি চলবে। এই মুহূর্তে অলরেডি 100 কোটি টাকা লস হয়ে গেছে। এই সময়ের যে চায়টা আমরা বিক্রি করি, এটা 90% এক্সপোর্ট হয়, তো এই 90% এক্সপোর্ট আমাদের কান্ট্রি এফেক্ট হয়ে যাবে। টোটাল স্ট্রাইক আছে আপনার 8 তারিখ জুন থেকে 2-3 রোজ ছাড়া, তো যা পিক কোয়ালিটি পিরিয়ড ছিল, যা পিক প্রোডাকশন পিরিয়ড ছিল, বাগান তো টোটালি বন্ধ আছে। তো এখন যা লস হচ্ছে কোয়ালিটির, ক্রপের, ইমেজের, এক্সপোর্ট রিলেশনসের, তারপরে এবারে কিন্তু জুলাইতেও অনেক লস হবে। বন্ধ অশান্তি চলতে থাকলে ক্ষতির পরিমাণ যে কোথায় গিয়ে দাঁড়াতে পারে তা বোঝাতে একটা ছোট্ট পরিসংখ্যান যথেষ্ট। দার্জিলিংয়ের চা বাগানগুলিতে প্রতিদিন প্রায় 90,000 কেজি চা উৎপন্ন হয়, এর মধ্যে 50%ই রফতানি হয়। নিলামে কেজি প্রতি গড় দাম ওঠে 500 টাকা। চা বিদেশে বিক্রি হলে নিলামে দাম ওঠে আরও বেশি। অর্থাৎ একদিন বাগান বন্ধ থাকলেই ক্ষতি কমপক্ষে 4.5 কোটি টাকা। অর্থাৎ যত বন্ধ তত ক্ষতি। এই পরিস্থিতিতে চরম সংকটে দার্জিলিংয়ের চা শিল্প, অনিশ্চয়তার মুখে 2 লক্ষ চা শ্রমিকের ভবিষ্যৎ। শরৎ ঝা, দীপক ঘোষ ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।
শ্রমিক, আমি আবার কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গে আসবো। অনেকেরই ধারণা হয়তো হচ্ছে যে এই অশান্তিটার পরেই কেন্দ্রীয় বাহিনী যায়, বিষয়টা তা নয়। পাহাড়ে এমনিতেই 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী স্বাভাবিকভাবেই থাকে। ইউপি ইলেকশনের সময় 4 কোম্পানি চলে গেছিল, আবার 3 কোম্পানি ছিল, আবার তারা ফেরত আসে। মানে আমি বলছি এখানে 300 জন মানে এফেক্টিভ, ম্যাক্সিমাম 310 জন এফেক্টিভ ফোর্স, সেইটা দিলে কি রাজ্য বলছি যেটা দেওয়া নেওয়ার কোনো প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে এই রাজ্য চাইছে, বলছো আইবি পাহাড়ের সমস্যাটা ঠিক বালি খাদানের সমস্যার মতো নয়। পাহাড়ের সমস্যা তো ঠিক বর্ধমানের বা বীরভূমের ওই কানুন নানুরের স্টোন চিপসের ঝগড়ার মতো নয়। পাহাড়ের সমস্যাটা অত্যন্ত স্পর্শকাতর, এবং সেখানে যেটা অবস্থা তৈরি হচ্ছে সেখানে কেন্দ্র মনে করেছে। তুমি নিশ্চয়ই এটা বলছো না যে পাহাড়ে সবটা স্বাভাবিক চলছে? কে বলছে স্বাভাবিক? কোনো পর্যটক নেই, কেউ তো বলেনি স্বাভাবিক। কলেজ বন্ধ, কালকে আধবেলা সময় দেওয়া হয়েছে ছেলে মেয়েগুলো বাড়িতে চলে আসবে বলে। প্রত্যেকেই জানা আছে, প্রত্যেকেই শান্তি চায়, কেউই হিংসা চাইছে না, কিন্তু আজকে যেমন ভাবে উপস্থাপিত করা হচ্ছে মানুষের সামনে, কেন্দ্রের বার্তা দিতে চাইছে যে তোমরা যেটা করছো সেটার পাশে আমরা আছি, আর কি আমরা আছি, তোমরা এই গুন্ডামিটা করে যাও। ব্যাখ্যাটা এটাই তো লজিকটাই বলবে, এটাই আমি আবার সেই কথায় যাচ্ছি। আমরা নিরবিচ্ছিন্নভাবে শুনেছি যে 65 বার পাহাড়ে যাওয়ার কথা। আমরা ধারাবাহিকভাবে নির্বাচনী বক্তৃতায় দেখেছি, আমরা দেখেছি কিভাবে জঙ্গলে দাঁড়িয়ে পাহাড়ের চোখের জল মুছিয়ে দেওয়া যায়। আমরা নিরবিচ্ছিন্নভাবে পাহাড় হাসছে, কিন্তু আমি আবার বলছি পাহাড় কাঁপছে, রাই কাঁপ। এই কাঁপটা সারাতে হবে সম্মিলিতভাবে, এটা রাজনৈতিক আমি যেটা বলতে চাই, হেজিমনি এস্টাবলিশ করতে গিয়ে আজকে পাহাড়কে এই জায়গায় যারা পৌঁছেছে তাদের আজকে দায়িত্ব নিতে হবে পাহাড়ে শান্তি ফেরানোর জন্য। যা বলেছেন আমি বলি, রাজ্যকে বিভাজিত করার একটা সীমা তো আছে, কোনো সীমা নেই। কারণ গোর্খারা বলছেন গোর্খাল্যান্ড, কিন্তু আসলে লেপচারা হয়তো অরিজিনাল ইনহ্যাবিটেন্টস অফ দ্যাট পার্টিকুলার রিজন। এর কোনো শেষ নেই। আর এখানে একটা বিশাল ডাবল স্ট্যান্ডার্ডস কাজ করছে। আমাদের মুখ্য 3টে যে ইংরেজি চ্যানেল, তারা প্রতিদ্বন্দ্বিতা করছে কতটা কেন্দ্রকে তারা সমর্থন জানাতে পারে। প্রতিদিন আমরা দেখি একই খবর বিভিন্নভাবে ঘুরে ফিরে আসছে, কিন্তু তারা এই যে এই যখন ওরা সন্ত্রাস বলে কাশ্মীরকে ইন্ডিয়ান আর্মিকে তুলে ধরে, কিন্তু তারা এই সমস্যাটা তুলে ধরছে না যে দ্য হিলস have become a region of unrest. খুব মানে সেটা বলছিল সমস্যাটা লুকিয়ে আছে। হ্যাঁ, কিন্তু তার সলিউশন এটাও নয় যে টেলিভিশন চ্যানেল বন্ধ করা বা ইন্টারনেট পরিষেবা বন্ধ করা, এগুলো কোনো লং টার্ম সলিউশন দিতে পারে না। ইন্টারনেট পরিষেবা নিশ্চিতভাবে কোনো রকমের খবর তাদের কাছে আছে বলে সেই এটা হয়তো কোনো আমি জানি না, নিজেদের আরো বিচ্ছিন্ন ভাববেন না তো পাহাড়ের মানুষ। সেটা ভাবার জায়গা নেই। দেখুন, কোন সময় কোনো কিছু কন্ট্রোলে আনতে গেলে না, কখনোই নয়, এটা কোনো জিনিস কন্ট্রোলে আনতে গেলে অনেক কিছু মনে হয়, আপাত দৃষ্টিতে মনে হয় বোধহয় করাটা ভুল হয়েছে, কিন্তু দেখা যাবে যে এটা দরকার ছিল। ইন্টেলিজেন্স ফেলিওর, আপনি ভালো করে শুনুন। নিশ্চয়ই আমি অ্যাডমিট করছি। আচ্ছা, এবারও বলছি যে যাদের পরামর্শ মেনে আজকের এই ইন্টারনেট বন্ধ করা হচ্ছে, এই সোশ্যাল নেটওয়ার্কিং আমাদের জীবনের একটা দ্বিতীয় অধ্যায় তৈরি হয়েছে। সেখানে যদি মনে করেন যে মানুষকে আপনি ইন্টারনেট বন্ধ করে আটকে রাখবেন, আপনি বলছিলেন না কালচারালি আপনি তাদেরকে আলাদা করতে চাইছেন, এটা আরেকটা জঘন্য পদক্ষেপ হচ্ছে, যেখানে দাঁড়িয়ে সাংস্কৃতিকভাবে তারা বিচ্ছিন্ন হবে। কোনোদিন আন্দোলন দমন করা যায়নি। একটা আশঙ্কা থেকে যাচ্ছে, কেউ নিজেদের আরো বিচ্ছিন্ন ভাববেন না। দেখবো প্রশাসনের এই পদক্ষেপ। মোর্চার আন্দোলনের জেরে পাহাড় কার্যত বিধ্বস্ত। এই পরিস্থিতিতে দার্জিলিংয়ে ইন্টারনেটের সঙ্গে কেবল পরিষেবাও 27 জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন। অর্থাৎ ইন্টারনেট পরিষেবা ব্যবহার করা যাবে না, টিভিও দেখা যাবে না। দার্জিলিংয়ের জেলাশাসক জয়শ্রী দাশগুপ্ত ফৌজদারি কার্যবিধির 144 ধারা জারি করে জানিয়েছেন, কিছু অসমর্থিত খবর প্রচারিত হওয়ার জেরে সাধারণ মানুষের আবেগ চরম জায়গায় পৌঁছচ্ছে। সাম্প্রতিক একের পর এক ঘটনায় সাধারণ মানুষের জীবন ও সরকারি সম্পত্তির ঝুঁকি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে সাধারণ মানুষ যদি ইন্টারনেট ব্যবহার করতে থাকে তাহলে বড় ধরনের গন্ডগোলের পরিস্থিতি তৈরি হতে পারে। তবে ইন্টারনেট বন্ধ হওয়ার জেরে ঘোর সমস্যায় পড়েছে পাহাড়ের পড়ুয়ারা।
সবথেকে বেশি অসুবিধায় পড়েছেন ছাত্রছাত্রীরা, কারণ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে তারা পরীক্ষার রেজাল্ট থেকে শুরু করে অন্যান্য যে পড়াশোনার প্রয়োজনীয় বিষয় সেগুলো জানতে পারছেন না, এবং তার জন্য একেবারেই দার্জিলিংয়ের পড়ুয়ারাও অনেকে, তাদের পরিবারও তারা নিচে নেমে যেতে চাইছেন যেখানে এই ইন্টারনেট সংযোগ রয়েছে। कलकत्ता जा रहे लेकिन इसलिए एडमिशन है हमारा कॉलेज का। इंटरनेट ना होने से हमें पता नहीं चल रहा है कि हमारा लिस्ट में नाम आया है या नहीं, तो डॉक्यूमेंट्स भी लेट पहुंचा है इंटरनेट नहीं होने के कारण। सिलगढ़ी से कोलकाता जाना है कॉलेज एडमिशन के लिए। एक्चुअली आई क्रैक WBJE, सो लिस्टिंग के लिए वेट कर रहा हूँ। इंटरनेट काट दिया है, कुछ इन्फॉर्मेशन नहीं मिल रहा है, सो हमको सिलगढ़ी जाना पड़ रहा है। প্রশাসনের ইন্টারনেট ও কেবল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে সুর চড়িয়েছে মোর্চা। ह्यूमन राइट का वायलेशन हो रहा है। देखिए, यहाँ पे हम लोग टेररिस्ट नहीं है। यहाँ पर इंटरनेट जो सर्विस है पिछले 5-6 दिन से हम लोग यहाँ पर ब्लैकआउट किया, तो इसको हम लोग कंडेम करेंगे और इसके लिए हम लोग ने अभी दिल्ली से बात किया है और कानूनी जो भी है पहल है हम लोग करेंगे, सुप्रीम कोर्ट भी जा सकते हैं। একই সুর বিরোধীদের গলাতেও। বেশ কয়েকদিন ধরেই ইন্টারনেট বন্ধ, এবং এটা যা করছে আমরা জানি না কাশ্মীরেও এরকম করেছে কিনা। রাজ্য সরকার কী চাইছেন, মুখ্যমন্ত্রী কী চাইছেন, দার্জিলিংকে পশ্চিমবঙ্গের মধ্যে রাখতে নাকি দার্জিলিংকে পশ্চিমবঙ্গ থেকে দূরে সরিয়ে যেতে নতুন একটা নর্থ ইস্টার্ন সৃষ্টি করতে চাইছেন? এটার সমস্ত ঘটনাক্রম দেখে মনে হচ্ছে রাজ্য সরকার বা মমতা ব্যানার্জি এটা চাইছেন না যে সমস্যার সমাধান হোক, আর যাতে সমস্যা যত বাড়বে তাদের লাভ তত বেশি হবে, সেই জন্যই তারা ইচ্ছা করে এটাকে বাড়াচ্ছেন, ইন্টারনেট বন্ধ করে দিচ্ছেন। পাল্টা জবাব দিয়েছে শাসক দলও। আমি তো শুনছি পশুরা খাদ্য পাচ্ছে না, আমি তো শুনছি মানুষের খাদ্য পৌঁছাচ্ছে না, তো সেগুলো শিশুরা খাদ্য পাচ্ছে না। তো এইগুলো তো আমাদের কাছে আগে তো পেট দেখা, তারপরে তো মাথায় যাওয়া। গোটা পাহাড় জুড়েই এখন চলছে কার্যত স্নায়ু যুদ্ধ। একদিকে বাহিনী প্রত্যাহারের দাবিতে দার্জিলিং জুড়ে পোস্টার দিচ্ছে মোর্চা, অন্যদিকে মোদী সরকার রাজ্যের আর্জি খারিজ করে জানিয়ে দিয়েছে নতুন করে কেন্দ্রীয় বাহিনী এখনই আর পাঠানো হবে না। সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি এড়াতে বিপর্যয় মোকাবিলা দপ্তরের ভলেন্টিয়ারদের নিযুক্ত করারও সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। ইতিমধ্যেই এজন্য বিপর্যয় মোকাবিলা দপ্তরকে চিঠিও পাঠিয়েছেন জেলা শাসক। নবান্ন সূত্রে দাবি, এই ভলেন্টিয়াররা মূলত নজরদারির কাজ চালাবেন। কেউ সরকারি সম্পত্তির ক্ষতি করতে এলে পুলিশ ও প্রশাসনকে দ্রুত খবর পৌঁছে দেবেন। এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। নিপস হোটেল ম্যানেজমেন্ট, ইস্টার্ন ইন্ডিয়াজ নাম্বার 1। ওয়াইল্ডস্টোন পারফিউমস, লোক তো নোটিস করবেই। পার্টনার বাই, অনিয়মিত জীবনে লিভারের সুরক্ষায় ব্যবহার করুন লিভোসিন ডিএস। আদি অক্ষয় অ্যান্ড কোম্পানি, কলেজ স্ট্রিট ও বড়বাজার। এক্সাইড ইনভার্টিউলার, চলবে দ্বিগুণ। এবং সুরক্ষা ডায়াগনস্টিক, 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা।